জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচনে আপত্তি নেই জামায়াতের। কানাডা হাই কমিশনারের সঙ্গে আমিরের বৈঠক। সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোট সহ ঐক্য না হওয়া বিষয়ে গণভোট দাবি। বিতর্কিত নির্বাচনের মামলায় আদালতের কাঠগড়ায় সাবেক সিইসি নুরুল হুদা। 10 দিনের রিমান্ডে চায় পুলিশ। শতভাগ ভোট পড়া কেন্দ্রের কর্মকর্তাদের খোঁজে ইসিকে দুদকের চিঠি। এবং ডেঙ্গুর মধ্যেই করোনার প্রকোপ শনাক্ত হচ্ছে চিকুনগুনিয়াও। জমানো বৃষ্টির পানিতে এডিস মশার বংশবিস্তারে বরগুনার ঘরে ঘরে রোগী। সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। ইরানের 6টি বিমানবন্দরে হামলা চালিয়ে 15টি উড়োজাহাজ ও হেলিকপ্টার ধ্বংসের দাবি করেছে নেতানিয়াহু বাহিনী। ইসরায়েলে হামলা জোরদারের ঘোষণা দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। এক বার্তায় তিনি বলেন, ইরানে আক্রমণ চালিয়ে শত্রুরা বড় ভুল করেছে, তাদের শাস্তি পেতেই হবে। সর্বোচ্চ ধর্মীয় নেতার ঘোষণার পর ইসরায়েলে প্রথমবার খাইবার শেকান মিসাইল ছুড়েছে ইরান। এমন পরিস্থিতিতে ইরানের শাসক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে তেহরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে মস্কো। পরমাণু কেন্দ্রে মার্কিন হামলার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানালেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামাজিক মাধ্যমে দেয়া এক বার্তায় তিনি বলেন, শত্রুরা বড় ভুল করেছে, তা হবে। পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলও। ইরানের পশ্চিম, পূর্ব ও মধ্যাঞ্চলের কয়েকটি বিমানবন্দরে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। কয়েকটি উড়োজাহাজ ও হেলিকপ্টার ধ্বংসের দাবি করা হয়েছে। এক ভিডিও বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, চলমান সংঘাতে লক্ষ্যে পৌঁছানোর কাছাকাছি পৌঁছে গেছে তেল আবিব। ইরানের পরমাণু হুমকি নিশ্চিহ্নের পাশাপাশি দেশটির ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা শেষ করার অঙ্গীকার করেছেন তিনি। এদিকে যে কোনো পরিস্থিতিতে ইরানের পাশে থাকার আশ্বাস দিয়েছে রাশিয়া। মস্কোতে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার সময় তেহরানে উস্কানি ছাড়া মার্কিন হামলার তীব্র নিন্দা জানান প্রেসিডেন্ট পুতিন। ইরানে মার্কিন হামলার বিরুদ্ধে জোরালো ভাষায় নিন্দা জানানোয় রাশিয়ার অবস্থানকে সাধুবাদ জানাই। আশা করি এটি নিরাপত্তা পরিষদে কার্যকর সমর্থনের মাধ্যমেও প্রতিফলিত হবে। ইরানে পরমাণু হুমকি নিষ্ক্রিয় করায় মার্কিন হামলার উদ্দেশ্য ছিল বলা হলেও এবার দেশটির শাসক পরিবর্তন নিয়ে নতুন ইঙ্গিত দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শাসক পরিবর্তন বা রেজিম চেঞ্জ শব্দটি রাজনৈতিকভাবে সঠিক নয়, কিন্তু ইরানের বর্তমান শাসন ব্যবস্থা যদি দেশটিকে মহান করতে না পারে তাহলে কেনই বা সরকার পরিবর্তন হবে না। এর মধ্যে মার্কিন নাগরিকদের জন্য বিশ্বব্যাপী সতর্কতা জারি করা হয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর ক্ষোভে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। মার্কিন পতাকা ও ট্রাম্পের ছবি পুড়িয়ে বিভিন্ন স্লোগান ও ব্যানার হাতে রাস্তায় নামেন হাজার হাজার মানুষ। সবার কণ্ঠেই যুদ্ধ বন্ধের দাবি। সবার কণ্ঠে একই স্লোগান, নো কম্প্রোমাইজ নো স্যারেন্ডার। পিছু হটা নয়, প্রতিশোধই একমাত্র পথ। এমন শপথে উত্তাল ইরানের রাজধানী তেহরান। যুক্তরাষ্ট্রের বিমান হামলার পরদিনই বিক্ষোভে নামেন হাজারো মানুষ, যেখানে সামিল হন খোদ প্রেসিডেন্ট পেজেশকিয়ানো। ইসরায়েলকে পুরোপুরি ধ্বংস করে মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানার হুঁশিয়ারিও দেন তিনি। এই যুগে যখন শত্রুরা কোনো আইন বা নীতিমালার প্রতি দায়বদ্ধ নয়, আমাদের উচিত সামরিক বিকল্পে এগিয়ে যাওয়া। ইসরায়েলকে ধ্বংস করে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর ওপর আঘাত হেনে তাদের অঞ্চল ছাড়তে বাধ্য করতে হবে। আমেরিকা খুব বড় একটি ভুল করেছে। আমরা বহু বছর ধরে এই ভুলের অপেক্ষায় ছিলাম। এখন আমরা তাদের এমনভাবে জবাব দেব যাতে তারা সারা জীবন তা মনে রাখে। তেহরানে ক্ষোভের আগুন ছড়িয়েছে কানাডা ও লস অ্যাঞ্জেলেসেও। শত শত মানুষের কণ্ঠে যুদ্ধ বন্ধের দাবি। কেউ কেউ পুড়িয়েছেন মার্কিন পতাকা। তারা বলছেন, ফিলিস্তিনে গণহত্যা চালিয়ে যেতে এই যুদ্ধ বাধাতে চান ট্রাম্প। যুক্তরাষ্ট্রে বসবাসরত ইরানিরা বলছেন, পরিবারের কাউকে হারাতে চান না তারা। গতকাল বোমা বর্ষণের খবর শুনে আমি সত্যি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। কংগ্রেসের তদারকি নেই, প্রেসিডেন্ট নিজেই সিদ্ধান্ত নিয়েছেন। পাকিস্তানের করাচিতেও বিক্ষোভে নামেন হাজারো মানুষ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা পুড়িয়ে ক্ষোভ জানান তারা। তাদের দাবি, জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পকে শীর্ষ সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়েছেন ফিলিপিন্সের বিক্ষোভকারীরা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ।
হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত কার্যকর হলে বিশ্ববাজারে বাড়বে জ্বালানির দাম, বিকল্প পথে আমদানিতে বাড়বে পরিবহন ব্যয়। মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশে এলএনজি আমদানিতেও প্রভাব পড়বে বলছেন বিশ্লেষক। তবে পেট্রোবাংলার চেয়ারম্যান জানালেন, জুলাই পর্যন্ত এলএনজি কেনা থাকায় আপাতত স্থিতিশীল থাকবে দাম, তবে দীর্ঘমেয়াদে সংকট হলে প্রভাব পড়তে পারে। ইরান ইসরায়েল সংঘাতে সরাসরি যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্র। প্রতিবাদে বৃহৎ বাণিজ্যিক রুট হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইরানের পার্লামেন্ট, যা কার্যকর হলে জ্বালানি সহ সব ধরনের পণ্য পরিবহনে বৈশ্বিক সংকট তৈরির আশঙ্কা বিশ্লেষকদের। বিশেষজ্ঞরা বলছেন, প্রণালী বন্ধ হলে বৈশ্বিক জ্বালানির বাজারে নৈরাজ্য দেখা দিতে পারে। 34 কিলোমিটারের দীর্ঘ এই জলপথ চিন্তা বাড়াচ্ছে বাংলাদেশেরও। বিবিসির তথ্য বলছে, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব থেকে বছরে প্রায় 14 লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি হয়। হরমুজ প্রণালী এড়িয়ে লোহিত, এডেন ও আরব সাগর হয়ে বাংলাদেশকে তেল সরবরাহ করতে পারবে সৌদি আরব। তবে বিকল্প জলপথ না থাকায় সংযুক্ত আরব আমিরাতে আটকে যাবে চাহিদার অর্ধেক জ্বালানি। যারা আমরা সদা সর্বদা নির্ভরশীল এই মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহের উপরে, সেটা গ্যাস হোক কিংবা লিকুইড ফুয়েলই হোক, আমাদের জন্য একটা বড় বিপর্যয়ের সম্ভাবনা আছে। এদিকে হরমুজ প্রণালী বন্ধে তরলীকৃত গ্যাস আমদানি কমে গেলে কি হবে? সংকট এড়ানোর কি কোনো পথ খোলা আছে? এমন প্রশ্নে পেট্রোবাংলা বলছে, জুলাই পর্যন্ত এলএনজি কেনা থাকায় আপাতত স্থিতিশীল থাকছে দাম, তবে দীর্ঘ মেয়াদে সংকট হলে প্রভাব পড়তে পারে। জুলাই পর্যন্ত আমাদের কেনা কমপ্লিট। আমরা যদি দাম বাড়েও আমরা হয়তো আরও 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর্যন্ত স্পট কোটেশনে যাব, কিন্তু রিজনেবল না হলে ক্যান্সেল করতে পারবো, এরকম একটা সুযোগ আমাদের আছে। যদি কোনো কারণে হরমুজ প্রণালীর ব্যাপারটা নিশ্চিত হয়, আমরা কাতারের সাথে কথা বলে চেষ্টা করব যে বিকল্প পথ বের করার জন্য। বিশ্ববাজারে পরিবহন খরচ বাড়লে স্পট মার্কেট থেকে কিনে দাম সমন্বয় করা হবে বলে জানান পেট্রোবাংলার চেয়ারম্যান। স্পটে হয়তো এটা একটা ইম্প্যাক্ট হতে পারে। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। জাতিসংঘের তত্ত্বাবধানে আগামী জাতীয় নির্বাচনে আপত্তি নেই জামায়াতে ইসলামীর। দুপুরে রাজধানীর মগবাজারে আমিরের সঙ্গে কানাডার হাই কমিশনারের বৈঠক শেষে কথা জানান দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এছাড়া ঐকমত্য কমিশনের সংলাপে সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোট সহ ঐক্য না হওয়া বিষয়ের ফয়সালা করতে গণভোটের পক্ষে দলটি। জাতীয় নির্বাচন সামনে রেখে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আসেন কানাডার হাই কমিশনার অজিত সিং। বৈঠক করেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে। বৈঠক শেষে ব্রিফিং করেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জানান, গ্রহণযোগ্য করতে আগামী নির্বাচন জাতিসংঘের তত্ত্বাবধানে হলেও আপত্তি থাকবে না দলটির। পৃথিবীর বিভিন্ন দেশে যে উদাহরণটি আছে, যেই জাতিসংঘের অধীনে সুপারভিশনে নির্বাচন হয়, আন্ডার দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ, সুপারভিশন উইল বি বাই ইউএন। এটা আমরা তাদেরকে বলেছি। সুষ্ঠু নির্বাচন আয়োজনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে কানাডা। একথা জানিয়ে জামায়াত বলছে, জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোট সহ ঐক্য না হওয়া বিষয়ের ফয়সালার জন্য গণভোট হতে পারে। যদি ঐকমত্য কমিশনে একমত হওয়া না যায়, তখন আমাদের প্রস্তাব হচ্ছে এগুলোকে গণভোটে দেওয়ার জন্য। কারণ জনগণই মূল সিদ্ধান্তকারী বলি। ধরুন 10 জনে বললে ইয়েস, একজন বলছে নো, তাহলে আপনি কি করবেন? নিয়ম অনুসারে তো ইয়েসটাই পাস হয়ে যাওয়া উচিত, কিন্তু ঐকমত্যের যে অ্যাটিটিউড, যারা সবাইকে এক করে কনসেনসাস হলেই মাত্র রেজাল্ট করতে চায়, দিস ইজ নট এ ভেরি প্রপার পলিসি। তো যদি সেক্ষেত্রেও একটা পার্থক্য রয়ে যায়, আমরা গণভোটের আয়োজনের জন্য আমরা প্রস্তাব করছি। চলতি সপ্তাহে জার্মানি ও জাপানের রাষ্ট্রদূতের সঙ্গেও বৈঠক করেন জামায়াত আমির। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনে অনিয়মের মামলায় সাবেক সিইসিকে এম নুরুল হুদার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তার 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। রোববার বিতর্কিত নির্বাচনের অভিযোগে শেখ হাসিনাকে প্রধান আসামি করে 3 সিইসি ও 19 কর্মকর্তা সহ অজ্ঞাতনামাদের আসামি করে রাজধানীর শেরেবাংলা থানায় মামলা করেন বিএনপি নেতারা।
সন্ধ্যায় উত্তরা থেকে KM নুরুল হুদাকে ধরে পুলিশে দেয় কিছু মানুষ। পরে ডিবি কার্যালয়ে নেওয়া হয় তাকে। পুলিশ জানিয়েছে, শেরেবাংলা নগর থানায় করা বিএনপির করা মামলার ৯ নম্বর আসামি KM নুরুল হুদা। এদিকে সকালে গাজীপুরের মৌচাকে এক আয়োজনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদাকে আটকের সময় মব জাস্টিসের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ওনার যেভাবে করা হয়েছে যে মব জাস্টিস, এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না, এটা কোনো ব্যবস্থায় গ্রহণযোগ্য না। আর এটার সাথে ওনার যে ওই বিভিন্ন ওনার সাথে যে একটা খারাপ দেখছেন চিঠি পাঠায় দিছে, এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। আপনারা বলবেন যদি কোনো কিছু থাকে, এই সব কোনো ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা হস্তান্তর করবে এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রপার অ্যাকশন নেবে। দেশের গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থা বিনষ্টে দায়ীদের স্বচ্ছ বিচার চায় বিএনপি। সাবেক সিইসি নুরুল হুদাকে লাঞ্ছনায় কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশে গণতন্ত্রকে ধ্বংস করার জন্য এবং নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরি বিনষ্ট করে দেওয়ার জন্য যে কয়জন ব্যক্তি দায়ী তার মধ্যে আমরা মব কালচারে বিশ্বাস করি না। আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই অবিরাম সংগ্রাম করছি। তার উপরে যে অবমাননাকর এবং লাঞ্ছনাকর ব্যবহার করা হয়েছে, এটা আমরা সমর্থন করি না। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। যদি বিএনপির যে কোনো নেতাকর্মী এই ঘটনা জড়িত থাকে, তদন্ত করে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেব। 2018 সালের নির্বাচনে শতভাগ ভোট পড়া কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের খুঁজছে দুদক। ভোট কারচুপিতে জড়িতদের তথ্য পেতে ইসিকে চিঠি দিয়েছে সংস্থাটি। একই সঙ্গে 2014 এবং 2024 সালের নির্বাচনে যারা ক্ষমতার অপব্যবহার করছেন তাদেরও খোঁজা হচ্ছে বলে জানান দুদক মহাপরিচালক। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় সবগুলো জাতীয় নির্বাচনই ছিল প্রশ্নবিদ্ধ। এই অভিযোগ পেয়ে গত জানুয়ারিতে অনুসন্ধানের নামে দুদক গঠন করা হয় 5 সদস্যের কমিটি। তারা জানায়, শেখ হাসিনার নেতৃত্বে ও ওবায়দুল কাদেরের সার্বিক ব্যবস্থাপনায় রাতের ভোট বাস্তবায়ন করে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। 2018 সালের নির্বাচনে কতটি কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে তা জানতে চেয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে সেই কমিটি। জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে বিগত যে 3টি নির্বাচন নিয়ে ইতিমধ্যে আমাদের একটি অনুসন্ধান চলমান রয়েছে। সেই অনুসন্ধান সংক্রান্তে অনুসন্ধান দল রেকর্ডপত্র সংগ্রহের জন্য অধিযাচনপত্র প্রেরণ করেছেন এবং অনেক ক্ষেত্রে তারা কিছু কিছু রেকর্ডপত্র পেয়েছেন। আরও যেসব তথ্যাদি প্রয়োজন সেই জন্য তারা কাজ করছেন এবং সব রেকর্ডপত্র প্রাপ্তি শেষে সংশ্লিষ্ট অভিযোগ প্রমাণের সহায়ক যারা রয়েছেন এবং যারা অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে তারা প্রতিবেদন দাখিল করবেন। 2018 সালে নির্বাচনে সিইসির দায়িত্ব পালনকারী KM নুরুল হুদাকে গ্রেফতার প্রসঙ্গে দুদক মহাপরিচালক জানান, অনুসন্ধান কমিটি চাইলে তাকে এই অভিযোগে গ্রেফতার দেখাতে পারে। সেই অনুসন্ধান এদিকে ইসলামী ব্যাংক থেকে 1000 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় ব্যাংকটির সাবেক এমডি মনিরুল মাওলাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানী যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান ও শাহজাহান খানকে 2 দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। এছাড়া বিভিন্ন থানার হত্যা মামলায় সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনুকে 1 দিন ও সাবেক রিয়ার অ্যাডমিরাল সোহাইলকে 3 দিনের রিমান্ড আদেশ দেওয়া হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রত্যেককে 5 দিন করে রিমান্ডে নেয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। কিন্তু শুনানির এক পর্যায়ে সব মামলাকে ভুতুড়ে মামলা বলে দাবি করেন শাহজাহান খান, দায়ী করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীকে। তবে এই সকল অভিযোগ অবান্তর বলে মন্তব্য করেন কৌশলী। 2000 ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে রাজপথে এবং ভ্যানের উপরে তাদেরকে রেখে আগুন দিয়ে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এগুলিকে যদি শাহজাহান খান ভূতের গল্প বলেন তাহলে জাতির কাছে এটা হাস্যকর ছাড়া কিছু নয়। ওনার এই বক্তব্যগুলি বিজ্ঞ আদালত গ্রহণ করেনি এবং ওনাকে এই ধরনের বক্তব্য থেকে নিবৃত্ত থাকার জন্য আদালত
ওনাকে নির্দেশ দিয়েছে। পরে উভয় পক্ষের শুনানি শেষে 3 আসামিকেই 2 দিন করে রিমান্ডের আদেশ দেন বিচারক। এছাড়া বিভিন্ন থানার হত্যা মামলায় সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনুকে 1 দিন, রিয়ার অ্যাডমিরাল সোহেলকে 3 দিন এবং সাবেক এমপি আকম সারওয়ার জাহান বাদশাহ ও সাবেক প্রতিমন্ত্রী এবিএম তাজুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। যাদেরকে গ্রেফতার দেখানো হয় তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়, আর যাদের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করা হয় তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার কাছে তাদেরকে ন্যস্ত করা হয় জিজ্ঞাসাবাদ করার জন্য। রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও জানান, জুলাই হত্যাযজ্ঞের বিচার প্রক্রিয়ার মানদণ্ড নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের 15 বছরে 3 থেকে 3,500 মানুষ গুম হয়েছে বলে ধারণা গুম কমিশনের। যদিও এ পর্যন্ত অভিযোগ এসেছে 1,850 জনের, যার মধ্যে আবার 350 এখনও নিখোঁজ। তাদের খোঁজে চিঠি দেওয়া হয়েছে পুলিশকে, তথ্য চাওয়া হয়েছে ভারতের কাছেও। গুম কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে গুমে জড়িত দেশের 7 সংস্থার পাশাপাশি ভারতীয় গোয়েন্দা বাহিনীরও ভয়াবহ নির্যাতনের চিত্র ফুটে উঠেছে। জড়িত 17 কর্মকর্তার নামও এসেছে প্রতিবেদনে। মাসুদুর রহমানের রিপোর্ট। গুমের পদ্ধতি, নির্যাতন, আয়নাঘরে বন্দী, এরপর মিডিয়া ট্রায়ালের মাধ্যমে আসামি হিসেবে তুলে ধরার পুরো প্রক্রিয়া তুলে ধরা হয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে। বেশিরভাগ ক্ষেত্রেই সাদা পোশাকে অপহরণের পর গাড়িতে করে নিয়ে যাওয়া হয় অজ্ঞাত স্থানে। তদন্তে উঠে এসেছে গুমের পর প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেল, জেআইসি, র্যাব একের টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন, টিএফআই বা র্যাব সদর দপ্তরের গ্লাস হাউস সহ 16টি গোপন বন্দিশালায় রাখা হতো ভুক্তভোগীদের। খেতে না দেওয়া ঠিকমতো, তারপরে হচ্ছে পচা জিনিস খেতে দেওয়া, রাতের পর রাত ঘুমোতে দেয় নাই। সো এই জিনিসগুলো অনেক ভিকটিমদের ক্ষেত্রে হয়েছে। কমিশনে এ পর্যন্ত দেশের 36 জেলার 1,850 জন ভুক্তভোগী গুমের অভিযোগ করেছেন। তারা বন্দী থাকা অবস্থায় আরো 2 থেকে 3 জনের তথ্য দিয়েছেন। সেই হিসেবে গুমের সংখ্যা 3 থেকে 3,500 হতে পারে বলে ধারণা তদন্তকারীদের। ভিকটিমদের পরিণতি কি হয়েছে, পর্যায়ক্রমে আমরা কতগুলো ফাইল যেটা আমরা পুলিশকে দিয়েছি, যে শুধু তদন্ত না, তাদের সন্ধানটা জানার ব্যাপারটাও তাদেরকে প্রায়োরিটাইজ করতে হবে। গুমের সঙ্গে পুলিশ, র্যাব, ডিবি, সিটিটিসি, ডিজিএফআই, এনএসআই ও বিজিবির সম্পৃক্ততা পেয়েছে কমিশন। তবে ডিজিএফআই ও র্যাব সবচেয়ে বেশি যৌথভাবে গুমের ঘটনা ঘটিয়েছে। এখানেই শেষ নয়, ভারতীয় বাহিনীর মাধ্যমে সে দেশে করা হয়েছে গুম। বাংলাদেশের প্রচলিত যতগুলো আইন প্রয়োগকারী সংস্থা বা তদন্তকারী সংস্থা বা আপনার হচ্ছে গোয়েন্দা সংস্থা আছে, প্রত্যেকটা বাহিনীর সদস্যরাই কিন্তু এইগুলির সাথে জড়িত ছিল। প্রতিবেদনে গুমে অভিযুক্ত করা হয়েছে র্যাবের সাবেক 4 মহাপরিচালক, 7 অতিরিক্ত মহাপরিচালক, 6 গোয়েন্দা শাখার পরিচালককে। গুমের মতো ন্যাক্কারজনক অপরাধে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান নিরাপত্তা বিশ্লেষকদের। যেটা সর্বোচ্চ শাস্তি সেটা দিতে হবে, সে সেনাবাহিনী হোক বা বাংলাদেশের নাগরিক হলে তো হলো। আর ভারতের নাগরিকদের ব্যাপারটা আমরা কূটনৈতিকভাবে দেখবো, এখানে কোনো কম্প্রোমাইজের কোনো স্কোপ নাই। সবচেয়ে বেশি গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে র্যাবকে বিলুপ্তি এবং অপব্যবহার হওয়ায় 2009 সালের সন্ত্রাস বিরোধী আইন সংশোধনের সুপারিশ গুম কমিশনের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। এনবিআর আলাদা করার প্রতিবাদ কর্মকর্তা কর্মচারীদের। ঢাকা সহ দেশের সব কার্যালয়ে কলম বিরতি, কাল পরশু কর্মসূচির ডাক, চেয়ারম্যানের পদত্যাগ দাবি। নতুন বাংলাদেশ তৈরির জন্য জুলাই গণ অভ্যুত্থানে 4 জন স্কাউট জীবন দিয়েছেন, যা বিশ্বের ইতিহাসে বিরল বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্কাউটদের শাপলা কাপ অ্যাওয়ার্ড তুলে দেন তিনি। এ সময় প্রধান অতিথির বক্তব্যে নিজের স্কাউট জীবনের স্মৃতি রোমন্থন করেন ডক্টর ইউনূস। জানান, 7ম শ্রেণীতে থাকতে স্কাউটের সঙ্গে যুক্ত হন তিনি। এরপর নানা কর্মসূচিতে অংশ নিয়ে দেশ বিদেশ ঘুরেছেন। স্কাউট জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে বেশ আপ্লুত হয়ে পড়েন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি নতুন স্কাউটদের আরও বেশি মনোযোগী হওয়ার নির্দেশ দেন। পরে কাপ কার্নিভাল উদ্বোধন করেন ডক্টর ইউনূস। সারা বিশ্বের স্কাউটিংয়ের ক্ষেত্রে আজকে একটা বিশেষ গৌরবের দিন। 4 জন স্কাউট আত্মাহুতি দিল দেশের জন্য, দেশের মানুষের জন্য, নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য। সেটা দিয়েই এই ইতিহাসের সৃষ্টি। স্কাউটিংয়ের ইতিহাসে এরকম নজির আর কোথাও নাই। আমার কৈশোর এবং তারুণ্য কেটেছে স্কাউটিং দিয়ে। ক্লাস 7 থেকেই শুরু আমার এই যাত্রা, আর থামেনি।
বিশ্ব জাম্বুরি হলো কানাডাতে 1955 সালে, 15 বছর বয়স তখন। সে কি মহা উৎসব, যাওয়া, আটলান্টিক পাড়ি দেওয়া, ক্যানাডাতে জাম্বুরি করা, সারা বিশ্ব দেখা। আমাদেরকে জাহাজে করে নিয়ে গেল, লন্ডন থেকে নিউ ইয়র্ক জাহাজে, এই সমুদ্র যাত্রা, বিরাট আটলান্টিক পাড়ি দেওয়া, বাচ্চা বাচ্চা ছেলে, পুরো জাহাজ মাতিয়ে ফেললো এই কজন ছেলে। আমরা যাচ্ছি, কিন্তু পুরো জাহাজের নিয়ন্ত্রণ এই বাচ্চাগুলোর হাতে চলে আসলো, গানে বাজনায় উৎসাহে ফুর্তিতে। ডেঙ্গুর চোখ রাঙানির মধ্যেই করোনার প্রকোপ, এরই মধ্যে শনাক্ত হচ্ছে চিকুনগুনিয়াও। 3 রোগের লক্ষণ প্রায় একই হওয়ায় জনমনে বাড়ছে উদ্বেগ। তবে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে 5 জনের মৃত্যুতে জনমনে বাড়ছে উদ্বেগ। যদিও চিকিৎসকরা বলছেন এখনও উদ্বিগ্ন হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। যারা আক্রান্ত হচ্ছেন তাদের অধিকাংশই হার্ট, কিডনি সহ নানা জটিলতায় ভুগছেন আগে থেকেই। এই যেমন ডিএনসিসি কোভিড হাসপাতালে মারা যাওয়া 2 রোগী ছিলেন অন্য রোগে আক্রান্ত। বর্তমানে হাসপাতালটিতে করোনায় আক্রান্ত হয়ে ভর্তি আছেন 15 জন, যার মধ্যে 7 জনেরই লাগছে আইসিইউ সাপোর্ট। শুধু কোভিড নিয়ে মারা গিয়েছে এখন পর্যন্ত সে ধরনের ঘটনা ঘটেনি। যে 2টো ঘটেছে সেটা কিন্তু আদার সিরিয়াস কোমরবিডিটি ছিল। তারা কিন্তু যদি কোভিড-19 নাও থাকতো তা এমনিতেই তারা অনেক সিরিয়াস ছিল। নিউ ভেরিয়েন্টটা যে একেবারে যে মাইল্ড এটাও সরাসরি বলা যাচ্ছে না। আমাদের সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে, কিন্তু আতঙ্কিত নয়, কারণ এখনও আতঙ্কিত হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। এদিকে করোনার সঙ্গে পাল্লা দিয়ে দেশে বাড়ছে ডেঙ্গু রোগের সংখ্যাও, সেই সঙ্গে যুক্ত হয়েছে চিকুনগুনিয়া। 3 রোগের লক্ষণ প্রায় একই ধরনের হওয়ায় বিড়ম্বনায় পড়ছেন অনেকে। চিকিৎসকরা বলছেন যে কোনো লক্ষণেই নিতে হবে পরামর্শ। অনেক সময় ডেঙ্গু এবং কোভিডের উপসর্গগুলো কিছুটা কাছাকাছি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জন্য ডিফারেন্সিয়েট করাটা একটু ডিফিকাল্ট হয়। সেই ক্ষেত্রে আসলে আমরা সবসময় টেস্টের মাধ্যমেই খুব সহজে আমরা আলাদা করতে পারি। 1 থেকে 2 দিনের বা 3 দিনের যদি জ্বর আসে তাহলে অবশ্যই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেবেন। সবশেষ একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 329 জন। চলতি বছর করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 16 জনে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বরিশাল বিভাগ জুড়ে ডেঙ্গুর মারাত্মক প্রকোপের মধ্যেই বাড়ছে করোনা সংক্রমণ। তবে তেমন কোনো প্রস্তুতি নেই কর্তৃপক্ষের। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা শনাক্তের RT-PCR ল্যাবের যন্ত্রাংশ অচল, নেই নমুনা সংগ্রহের কিট। চিঠি চালাচালি করেও মিলছে না সমাধান। বিস্তারিত অপূর্ব রিপোর্টে। 2020 সালের মে মাসে শের-ই-বাংলা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে করোনা শনাক্তের RT-PCR ল্যাব প্রতিষ্ঠা করা হয়। সেখানে 2টি মেশিনে প্রতিদিন গড়ে 96টি করে পরীক্ষা হতো, কিন্তু 2 বছর ধরে ব্যবহৃত না হওয়ায় 2টি যন্ত্রই অচল হয়ে পড়েছে। নেই করোনা পরীক্ষার কিট। ভোগান্তিতে পড়েছেন রোগীরা। জনবল প্রয়োজন, PCR মেশিন এবং বায়োসেপ্টিক ক্যাবিনেট দুইটাই সার্ভিসিং এবং ক্যালিব্রেশন প্রয়োজন, আর হলো আমাদের কিট নাই। যদি প্রমাণিত হয় যে মেশিন ঠিক আছে, আমাদেরকে অধিদপ্তর জানিয়েছে যে আমরা দ্রুতই কিট পেয়ে যাব। বরিশালে এরই মধ্যে 6 জন করোনা শনাক্ত হয়েছেন, তবে হাসপাতালে আলাদা করে আইসোলেশন ওয়ার্ড করা হয়নি এখনো। এদিকে ডেঙ্গুর হট জোন বরগুনাতে। রোগীর চাপে তিল ধরা ঠাঁই নেই জেনারেল হাসপাতালে। বিঘ্নিত হচ্ছে স্বাস্থ্যবিধি। ঝুঁকি বাড়ছে করোনা ভাইরাস সংক্রমণেরও। জেলায় একটি RT-PCR ল্যাব স্থাপনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেছেন সিভিল সার্জন। বাইরে থেকে অনেক অতিথি আসতেছে, সেক্ষেত্রে করোনা ঝুঁকিটা অনেক ক্ষেত্রে বাড়তেছে এবং আমরা এটা নিয়ে শঙ্কিত। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে, সেটি কিন্তু বরগুনা সদর হাসপাতালে একদমই নেই। করোনা একটা ওয়ার্ড আমি অলরেডি প্রস্তুত করে রেখেছি, ওটাও 50 বেড। করোনা কিটও নিয়ে আসছি, ডেঙ্গু NS1 আরও 3000 কিট পেয়েছি আমরা। যদি বরগুনাতে একটা ল্যাব স্থাপন করতে পারি তাহলে আমাদেরকে বরিশাল কিংবা ভোলা সেই সমস্ত জায়গাগুলোতে হয়তোবা আমাদেরকে যেতে হবে না। বিভাগ জুড়ে করোনা ও ডেঙ্গু পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে জানিয়ে সামাল দিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলছে স্বাস্থ্য অধিদপ্তর। মূল বিষয় হলো জনগণের সচেতন হওয়া। আমাদের বরিশাল স্বাস্থ্য বিভাগ আমরা যথেষ্ট প্রস্তুতি রয়েছে। 2020 সালের মার্চ থেকে 22 সালের আগস্ট পর্যন্ত শের-ই-বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে 7740 জন করোনা আক্রান্ত চিকিৎসা নেন। এদের মধ্যে মারা যান 1479 জন, আর চলতি বছরের 5.5 মাসে 3679 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। মারা গেছেন 8 জন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।
পুকুর কমে যাওয়ায় রান্নার কাজে ব্যবহারের জন্য বছর জুড়ে বৃষ্টির পানি মজুত করা হয় প্রতিটি বাড়িতে। আর এই জমানো পানিতে বংশবিস্তার করছে এডিস মশা, যার কারণে বরগুনার প্রায় প্রতিটি বাড়িতেই ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে, জানিয়েছে আইইডিসিআর। স্থানীয় প্রশাসন বলছে, সঠিক নিয়মে বৃষ্টির পানি মজুতের বিষয়ে সচেতন করতে বাড়ি বাড়ি পাঠানো হচ্ছে স্বেচ্ছাসেবকদের। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। রান্নার রং ও স্বাদ ধরে রাখতে বরগুনায় দশকের পর দশক ধরে ব্যবহার করা হচ্ছে পুকুরের পানি, কিন্তু অপরিকল্পিতভাবে নগরায়ন ও নিয়ম নীতির তোয়াক্কা না করে জলাশয় ভরাট করায় সংকট দেখা দিয়েছে পানির এ উৎসের। এতে স্থানীয়রা আয়রনযুক্ত গভীর নলকূপের পানি ব্যবহার না করে রান্নার কাজে ব্যবহারের জন্য বছর জুড়ে ড্রামে করে সংরক্ষণ করেন বৃষ্টির পানি। আর এই বৃষ্টির পানি এখন কাল হয়ে দাঁড়িয়েছে বরগুনাবাসীর জন্য। বৃষ্টির পানিতে মূলত খাবারের টেস্ট ভালো আসে আর রংটাও পরিবর্তন হয় না। বৃষ্টির পানি সংরক্ষণেরও সচেতন হওয়ার বিকল্প আমাদের এই অঞ্চলের মানুষের নেই। তো এখন পুকুর নাই দেখে সবাই আসলে বৃষ্টির উপর নির্ভর করেই আসলে পানিটা জমিয়ে রাখে। ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণ অনুসন্ধানে কাজ করছে আইইডিসিআর এর একটি প্রতিনিধি দল। দলের সদস্যরা বলছেন, নোংরা পানিতে নয়, এডিস মশা বংশবিস্তার করে স্বচ্ছ পানিতে। অনুসন্ধানে জেলার প্রায় 95% বৃষ্টির পানি সংরক্ষণের ড্রামে এডিস মশার লার্ভা পেয়েছেন তারা। এজন্য সঠিক প্রক্রিয়া না মেনে বৃষ্টির পানি সংরক্ষণকেই দায়ী করছে আইইডিসিআর। মোটামুটি সবগুলো বাড়িতেই কোনো না কোনো পাত্রে, পানির পাত্রে আমরা এডিস মশার লার্ভা বা মশার অন্য কোনো স্তর আমরা এখানে দেখতে পেয়েছি। ডাবের খোসা জাতীয় যে জিনিসগুলো অথবা যেখানে পানি রিজার্ভ হতে পারে ছোট ছোট জায়গাগুলো, এগুলো একটু পরিষ্কার রাখলেও কিছুটা ডেঙ্গু কমে আসবে। সঠিক প্রক্রিয়া অবলম্বন করে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য স্থানীয়দের সতর্ক করা হচ্ছে বলে জানায় জেলা প্রশাসন। নির্দেশনা না মানলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জেলা প্রশাসকের। স্বেচ্ছাসেবকদেরকে আমরা পাঠাচ্ছি, তারা বাসা বাড়িতে যে কিভাবে পানি সংরক্ষণ করলে এই ডেঙ্গুর লার্ভা থাকবে না সে বিষয়টি তাদেরকে বোঝানো হচ্ছে, এবং এর পরবর্তীতে ধারাবাহিকতায় আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আমাদের আইনগত ব্যবস্থার যে সুযোগগুলো আছে আমরা সেটা কাজে লাগাবো। বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 2300 ছাড়িয়েছে, আর মৃত্যু হয়েছে 22 জনের। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। ছাত্রাবাস এবং একাডেমিক ভবন নির্মাণ সহ 5 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন প্রত্যাহার করবে না বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের শিক্ষার্থীরা। দুপুরে স্বাস্থ্য উপদেষ্টার দফতরে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান শিক্ষার্থীরা। আলোচনা হয়েছে, কিন্তু এখনো যেহেতু আমরা ক্লিয়ার রোডম্যাপ পাইনি এবং ক্লিয়ার ইনস্ট্রাকশন পাইনি কিভাবে কি হচ্ছে, সেহেতু আমরা এখনো ক্লাসে ফিরছি না। কিন্তু আমাদের যাতে একাডেমিক কার্যক্রম ব্যাহত না হয়, আমরা চাই দ্রুত এটার সমাধান হোক এবং আমরা দ্রুত ক্লাসে ফিরতে চাই, এবং আমাদের এই নতুন যে আবাসন এবং বিকল্প আবাসন, এটার একটা দ্রুত ব্যবস্থা চাই। সেন্ট মার্টিন বাঁচাতে পারলেই ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে জনমনে তৈরি হওয়া সব জল্পনা কল্পনা কেটে যাবে বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জানান, দেশের একমাত্র প্রবাল দ্বীপ নিয়ে মাস্টার প্ল্যান তৈরির চিন্তা করছে সরকার। সকালে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, কাঁচাবাজার পলিথিন মুক্ত করতে পাটের ব্যাগ উৎপাদন করা হবে। সুদিন ফিরে আসছে সেন্ট মার্টিনের প্রাকৃতিক পরিবেশে। পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় দ্বীপের বাইরের কোনো মানুষ নেই কোনো কোলাহল। প্রকৃতির নিজের মতো করে অপরূপ সৌন্দর্যে ফিরছে। সকলকে স্বাগত জানাই। পরিবেশ মন্ত্রণালয়ের বিধিনিষেধ ঘিরে বঙ্গোপসাগরের কোলের দ্বীপটি নিয়ে জল্পনা কল্পনাও কম নয়। তবে সেন্ট মার্টিনকে বাঁচাতে পারলেই কেটে যাবে জনমনের সব শঙ্কা। একথা জানিয়ে পরিবেশ উপদেষ্টা জানান, দেশের একমাত্র প্রবাল দ্বীপটি নিয়ে মাস্টার প্ল্যান করার চিন্তা চলছে। সেন্ট মার্টিনের ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে, আমরা দ্বীপটাকে প্রথমে বাঁচাবো। দ্বীপটাকে বাঁচালে সকল আশঙ্কাই দূর হয়ে যাবে। বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা উপলক্ষে সোমবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে উপদেষ্টা আরও জানান, শতভাগ পলিথিন ব্যাগ মুক্ত হয়েছে দেশের সব শপিং সেন্টার, আর কাঁচা বাজার পলিথিন মুক্ত করতে পাটের ব্যাগ উৎপাদন করা হবে। সরকার প্রাথমিক পর্যায়ে বাজার মনিটরিং করছে। শপিং সেন্টারগুলো শতভাগ পলিথিন ব্যাগ মুক্ত হয়েছে। পাট এবং বস্ত্র মন্ত্রণালয় দায়িত্ব নিয়েছে, তারা ঢাকা এবং চট্টগ্রামকে প্রাথমিকভাবে টার্গেট করে পাটের ব্যাগ উৎপাদন করবে। এতে আমাদের পাটকলগুলোও চালু হবে, একই সাথে ক্রেতারাও
সুলভ মূল্যে পাটের পণ্য পাবেন। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি ব্যবস্থাপনা নিয়ে জাতীয় কৌশল বিষয়ক অনুষ্ঠানে অংশ নেন সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, নদী তীরে স্থাপনা তৈরি ঠেকানো না গেলে হাজার কোটি টাকার প্রকল্প নিলেও ভাঙন প্রতিরোধ করা যাবে না। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের গোলাবাড়ি ওয়াচ টাওয়ার এলাকায় সব ধরনের নৌযান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পর্যটকরা। নির্দেশ না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বর্ষার শুরুতে পর্যটকের ঢল নামে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে। ওয়াচ টাওয়ারের চারপাশ ঘিরে নোঙর করা হয় শত শত নৌযান। পর্যটকরা ঘুরে যাবার পর ওয়াচ টাওয়ারের 1 কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে প্লাস্টিক পণ্য আর ময়লা আবর্জনা। এমনকি হিজল করজ বাগানের গাছের ডালপালাও ভেঙে ফেলেন অনেকে। ঘুরতে আসা মানুষের অসচেতনতায় হুমকির মুখে প্রাকৃতিক পরিবেশ। ওয়ান টাইম সিঙ্গেল ইউজ প্লাস্টিক থেকে শুরু করে উচ্চ শব্দে গান থেকে শুরু করে সবকিছু নিয়েই আসলে একটা জগা খিচুড়ি হয়ে যায় ওই জায়গাটা। গাছগুলার মাঝে বোটগুলা না লাগায় তাহলে অনেকটাই পরিবেশ ভালো থাকবে। এই অবস্থায় গোলাবাড়ি ওয়াচ টাওয়ার এলাকায় সব ধরনের নৌযান চলাচল নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন। ইতিমধ্যে আমাদের উপজেলা নির্বাহী অফিসার ওই এলাকায় অভিযান পরিচালনা করছে। আমরা হাউস বোট মালিক যারা আছেন, নেতৃবৃন্দ আছে, তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে অঙ্গীকার করেছে তারা তাদের হাউস বোট ওয়াচ টাওয়ার এলাকায় নেবেন না। প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পর্যটকরা। আমরা চাইবো যাতে কিছু টুরিস্ট পুলিশ, তারপরে হচ্ছে আনসার বাহিনী ওইখানে যদি মোতায়েন করা হয় তাহলে এই যে নীতিমালাগুলো দেওয়া হয়েছে সেগুলো আরও বেশি বলবৎ হবে। গাছ ভেঙে যায় এবং পরিবেশ দূষণ হয়, যেটা প্রশাসন যে দৃষ্টি নিয়েছে আরও আগে নেওয়ার কথা ছিল। প্রতি বছর টাঙ্গুয়ার হাওর ও তাহিরপুরের নীলাদ্রি লেক, জাদুকাটা নদী, বাড়িটিলা, শিমুল বাগান এলাকায় ভ্রমণ করেন লাখো পর্যটক। সময় সংবাদ, সুনামগঞ্জ। পুরান ঢাকার তাঁতিবাজার এলাকায় অনুমোদনহীন ভবন ও ঝুঁকিপূর্ণ স্থাপনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে রাজউক। এ সময় ভেঙে ফেলা হয় কয়েকটি ভবন। পরে পরিকল্পনা ছাড়া নির্মিত স্থাপনা সরিয়ে নিতে দোকান মালিকদের 1 মাস সময় বেঁধে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। দোকান সরিয়ে নিতে মালিকদের কাছ থেকে নেওয়া হয় লিখিত সম্মতিপত্র। এ সময় রাজউক জানায়, নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা না সরালে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযানের আগে নোটিশ না পাওয়ার দাবি করেছেন দোকান মালিকরা। বিভিন্ন আবাসিক ভবনের নিচে কারখানা বা গোডাউন এই হিসেবে ব্যবহার করা হচ্ছে, যেটি আসলে স্পষ্টতই আমাদের দেশের যে প্রচলিত আইন বা বিধিবিধান রয়েছে তার ব্যত্যয় হচ্ছে এখানে। ইতিমধ্যে 2টি ভবনে অভিযান চালিয়েছি। 2টি ভবনেরই অনুমোদন নেই। অনুমোদন না নিয়েই তারা ভবন নির্মাণ কাজ কন্টিনিউ করছিলেন। তো আমরা ভবনের আংশিক ভেঙে দিচ্ছি এবং সেই সাথে ভবনগুলোর যে বিদ্যুৎ সংযোগ সেটিও আমরা বিচ্ছিন্ন করছি। অন্তর্বর্তী সরকারের স্বল্প সময়ে মানুষের সব চাহিদা পূরণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেন পরিকল্পনা উপদেষ্টা। বলেন, মানব সম্পদ তৈরি না করে শুধু অবকাঠামোগত উন্নতিতে দীর্ঘমেয়াদে দেশের উন্নয়ন সম্ভব নয়। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপি আয়োজিত ক্যারিয়ার ও এডুকেশন ফেস্ট 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বিদেশি প্রযুক্তি নির্ভরতা কমাতে এবং কর্মক্ষেত্রে এগিয়ে যেতে শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রশিক্ষণ দেওয়া জরুরি। কৃত্রিম বুদ্ধিমত্তায় এগিয়ে থাকা দেশই ভবিষ্যতে বেশি আধিপত্য বিস্তার করবে। এ সময় আলোচকরা কর্মক্ষেত্রে যুক্ত হওয়ার চ্যালেঞ্জ এবং একাডেমিক শিক্ষা কিভাবে কর্মক্ষেত্রে কাজে লাগাতে হবে তা তুলে ধরেন। মানব সম্পদ ছাড়া আজ পর্যন্ত কোনো দেশ উন্নত হতে পারেনি। ভবিষ্যতে যারা ভালো নির্বাচিত সুশাসিত গণতান্ত্রিক সরকার আসবে তারা এইসব দাবি দেওয়া শিক্ষার দিকে নজর দেবে। 5 মাসের সরকারকে কুম্ভকর্ণ বলার কোনো মানে হয় না। সময় সংবাদে আরো থাকছে। শ্রীলঙ্কা সফরের ওয়ানডে দল নিয়ে বিতর্ক, ফিরলেন নাইম লিটন। মোসাদ্দেক সোহানকে না রাখার প্রশ্নে চটলেন নির্বাচক। টেস্ট নেতৃত্ব ছাড়া ইস্যুতে ধোঁয়াশায় রাখলেন শান্ত।
জাতীয় রাজস্ব বোর্ড আলাদা করে জারি করা প্রজ্ঞাপন বাতিল এবং চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আবারও কলম বিরতি কর্মসূচি পালন করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা। ঢাকা সহ সারা দেশের স্থানীয় কার্যালয় ও কাস্টমস অফিসে সকাল ৯টা থেকে দুপুর 12টা পর্যন্ত কর্মসূচি পালন করেন তারা। কাল পরশুও একই কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। চেয়ারম্যানকে অপসারণ না করলে ২৮ জুন থেকে কমপ্লিট শাটডাউন পালনের ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যে আগারগাঁওয়ে এনবিআর ভবন ও আশপাশের এলাকায় সব ধরনের সভা নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে ডিএমপি। এনবিআরকে ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনার নামে আলাদা দুটো বিভাগ চালু করতে ১২ মে রাতে প্রজ্ঞাপন জারি করে সরকার। তবে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের প্রতিবাদের মুখে তা আগামী ৩১ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। এর মাঝে এটি বাস্তবায়ন প্রক্রিয়া সহজ করতে একটি কমিটি গঠন করে সরকার। সেখানে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের অংশীদারিত্ব না থাকায় আবারও কলম বিরতি পালন করছেন প্রতিষ্ঠানটির কর্মীরা। অন্যায়ভাবে আমাদের আন্দোলনের সম্মুখ সারির আমাদের মেধাবী অফিসারদেরকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা বদলি করে দিয়েছে এবং চাকরি বিধিও তারা মানতে চায় না, তারা স্ট্যান্ড রিলিজ করেছে। সত্যিকার অর্থে সংস্কার করতে হয়, রিফর্ম করতে হয়, তাহলে এই চেয়ারম্যানকে রেখে কোনো সংস্কার হবে না। যে 6 সদস্য কমিটি গঠন করা হয়েছে সেখানে আমরা চাচ্ছিলাম আমাদের যেন কোনো প্রতিনিধি থাকে। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী ৪৪ আমলার মধ্যে তালিকায় ৩ নম্বরে রয়েছে বর্তমান এনবিআর চেয়ারম্যান। সোমবার সকাল ৯টা থেকে দুপুর 12টা পর্যন্ত কলম বিরতি পালনের পর সংবাদ সম্মেলনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ জানায় দাবি আদায় না হলে আগামীতে তারা কঠোর কর্মসূচির দিকে যাবে। পদত্যাগ করতে হবে বোর্ড চেয়ারম্যানকেও। সকল বদলি আদেশ আজ 23 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে বাতিল করা না হলে আগামী 24 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে আন্তর্জাতিক যাত্রী সেবা এবং রপ্তানি ব্যতীত কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে ৯টা থেকে দুপুর 5টা পর্যন্ত সকল কর্মকর্তা কর্মচারীদের রাজস্ব ভবনে অবস্থান এবং কলম বিরতি। সংবাদ সম্মেলনে বলা হয় চেয়ারম্যানকে অপসারণ না করা হলে আগামী 28 জুন থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা ব্যতীত কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন চলবে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। চলতি বছরের প্রথম 4 মাসে ইউরোপীয় ইউনিয়নে ৮০৬ কোটি ৯৬ লাখ ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। বছর ব্যবধানে রপ্তানি বেড়েছে প্রায় ২৪%। ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান কার্যালয় ইউরোস্ট্যাটের সূত্রে এমন তথ্য জানা গেছে। প্রবৃদ্ধির হিসাবে ইউরোপীয় ইউনিয়নে শীর্ষ ৩ পোশাক রপ্তানিকারক দেশের মধ্যে সবচেয়ে এগিয়ে বাংলাদেশ। এ সময়ে রপ্তানি বেড়েছে চীন, ভারত, পাকিস্তান ও কম্বোডিয়ারও। সবচেয়ে বেশি ৮৩৮ কোটি ৭৬ লাখ ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে চীন। বছর ব্যবধানে বেড়েছে ২১%। এরপরেই রয়েছে বাংলাদেশের অবস্থান। কয়েক মাসের মধ্যে একীভূত হচ্ছে গ্লোবাল ইউনিয়ন সহ ইসলামিক ঘরানার ৫ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের এমন সিদ্ধান্তে আপত্তি তুলে এক্সিম ব্যাংক বলছে একীভূত নয়, একাই ব্যাংকিং কার্যক্রম চালাতে চায় তারা। শুধু তাই নয়, কেন অতি দুর্বল ব্যাংকগুলোর সঙ্গে তাদের মেলানো হচ্ছে স্পষ্টভাবে সেই কারণও জানতে চায় প্রতিষ্ঠানটি। অর্থনীতিবিদরা বলছেন ব্যাংকিং রেজুলেশন অর্ডিন্যান্স মেনে একীভূত করা হলে আপত্তি তোলার সুযোগ নেই কারো। প্রথম ধাপে আমরা যেটা আশা করছি যে কিছু ব্যাংককে আমরা একীভূত করব, সেটা হয়তো আগামী কয়েক মাসের মধ্যে আমরা কাজটা শুরু করে দেবো। এটার সাথে সরকার পরিবর্তনের কোনো সম্পর্ক নয়, এটা একটা চলমান প্রক্রিয়া। যখন যেখানে হস্তক্ষেপ করার প্রয়োজন কেন্দ্রীয় ব্যাংক মনে করবে, কেন্দ্রীয় ব্যাংক সেটা করবে। দুর্বল ব্যাংক একীভূত করতে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের এমন বক্তব্যের পর আবারও সামনে আসে এবার একসঙ্গে মিলছে কোন ব্যাংকগুলো। 5টা ব্যাংকটা একত্রীভূত করতে গিয়ে আমাদের এক্সিম ব্যাংকটাকে কিভাবে কেন এখানে ঢুকাচ্ছেন উনি, এটা আমার কাছে বোধগম্য না। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য এবার একীভূত হচ্ছে এক্সিম গ্লোবাল ইউনিয়ন, ফার্স্ট সিকিউরিটি ও সোশ্যাল ইসলামী ব্যাংক। ব্যাংকগুলোর বর্তমান কার্যক্রমে দেখা যাচ্ছে আমদানি রপ্তানি বাণিজ্যের সঙ্গে প্রবাসী আয় দেশে আনার ক্ষেত্রে অন্য 4 ব্যাংকের চেয়ে বেশ এগিয়ে এক্সিম ব্যাংক। এক্সিম ব্যাংকের খেলাপি ঋণ যেখানে 28%, সেখানে এর দ্বিগুণের বেশি 58% সোশ্যাল ইসলামী ব্যাংকের। আর শতভাগ খেলাপি ঋণের দিকে হাঁটা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের রয়েছে 93%, গ্লোবাল ইসলামী ব্যাংকের 94% ও ইউনিয়ন ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ 96%। এমন চিত্র তুলে ধরে কোনোভাবেই একীভূত হতে চায় না এক্সিম ব্যাংক। কোন গ্রাউন্ডে, কোন বেসিসে, কোন মানদণ্ডে আমাদেরকে ওদের সাথে একত্রীভূত করবে সেটাই আমাদের বোঝা খুব দুঃস্থ হয়ে গেছে। আমরা বুঝতেই পারতেছি না কোন গ্রাউন্ডে। আমাদেরকে যদি বলতো
এই গ্রাউন্ডে তোমাকে এইভাবে করা হবে, তাহলে আমরা সেটাকে তলিয়ে দেখতাম যে আসলে ওই গ্রাউন্ডটাকে আমার পারফেক্ট কিনা। যদি ভুল তাতে থাকতো আমরা ঠিক করতাম, যদি ভুল ঠিক করার পজিশন না তাহলে আমরা মেনে নিতাম। কোনো ব্যাংকের একা চলার সামর্থ্য থাকলে তাকে যেমন একা চলতে দেওয়া উচিত, তেমনি ব্যাংকিং রেজুলেশন অর্ডিন্যান্স মেনে একীভূত হচ্ছে কিনা তা খতিয়ে দেখার পরামর্শ অর্থনীতিবিদদের। ব্যাংকিং রেজুলেশন অর্ডিন্যান্সের ধারা অনুযায়ী তো আপনাকে কাজগুলো করতে হবে, আপনাকে জানাতে হবে যে হ্যাঁ আপনার রেজলিউশন প্ল্যানটা আমার কাছে গ্রহণযোগ্য হয়নি, সেই জন্য আমি বিকল্প যে পথগুলি আছে অবসায়ন, মার্জার বা বিক্রি করে দেওয়া, অন্য কোনো প্রতিষ্ঠানকে স্ট্র্যাটেজিক ইনভেস্টরকে বা অথবা সাময়িকভাবে আপনাকে নিয়ে নেওয়া, জাতীয়করণ করার মতো সরকারিকরণ, সেই ধরনের পথে আমি যাচ্ছি, ওই সিদ্ধান্তটা আপনাকে জানাতে হবে। একীভূত ব্যাংকের গ্রাহকদের লেনদেনে যেমন কোনো সমস্যা হবে না, তেমনি কর্মীরা চাকরি হারাবে না বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামী শহর। গত বছরের আগস্টে ভয়াবহ বন্যায় ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও লক্ষ্মীপুর সহ 11টি জেলা আক্রান্ত হয়েছিল। এর মধ্যে ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজীতে মানুষের পাশে থেকে মানবিক ভূমিকা পালন করে চলেছে বাংলাদেশ বিমান বাহিনী। সেই ধারাবাহিকতায় উদ্বোধন করা হয়েছে স্কুলের ভবন নির্মাণ, মসজিদ, মন্দির ও ঈদগাহ সংস্কার সহ 12টি উন্নয়নমূলক প্রকল্প। জুহাস তালুকদারের ক্যামেরায় আতিয়ার সজনের রিপোর্ট। 2024 সালের ভয়াবহ বন্যায় ফেনীতে নেমে এসেছিল মানবিক বিপর্যয়। বন্ধ হয়ে যায় সড়ক যোগাযোগ ব্যবস্থা। ঠিক সেই মুহূর্তে মানুষের পাশে এসে দাঁড়িয়েছিল বাংলাদেশ বিমান বাহিনী। আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার, খাদ্য ও ওষুধ সরবরাহ, স্বাস্থ্যসেবা সবখানে ছিল বিমান বাহিনীর প্রশংসনীয় তৎপরতা। এমন মানবিকতায় খুশি স্থানীয়রা। বিমান বাহিনী অনেক সহযোগিতা করছে আমাদেরকে। একটা ভবন ঝুঁকিপূর্ণ ছিল, এটা ভবনটা করছে। তারপরে অনেক মানুষ অসুস্থ ছিল, সেবা করছে। বিমান বাহিনী আমাদের পাশে দাঁড়াইছে, এই জন্য আমরা শুকরিয়া আদায় করি। ঝুঁকিপূর্ণ ছিল স্কুলটা, তারা আমাদের জন্য অনেক কিছু করছে আর আমাদের বিদ্যালয় দিছে, একটা নতুন ভবন করে দিছে। এই কার্যক্রম বন্যা পরবর্তী সময়েও থেমে থাকেনি। এর ধারাবাহিকতায় সোমবার সকালে ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজীতে স্কুলের ভবন নির্মাণ, মসজিদ, মন্দির ও ঈদগাহ সংস্কার সহ 12টি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। আমরা অবশ্যই ভবিষ্যতে আপনাদের পাশে থাকব। যদি দুর্যোগ নাও হয়, যদি কোনো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ রাখবেন। যদি কোনো ছোটোখাটো আরও পানির নলকূপ যদি করতে হয় বা অন্য কোনো ছোটোখাটো যদি সাপোর্ট লাগে, আমরা আপনাদের পাশে থাকব। বাংলাদেশ বিমান বাহিনীর উদ্যোগে শুধু দুর্যোগ মোকাবিলাই নয়, দীর্ঘমেয়াদে মানুষের জীবনে স্থায়ী প্রভাব রাখবে বলেই মনে করছেন স্থানীয়রা। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। ধানের ভরা মৌসুম, অথচ স্বস্তি নেই চালের বাজারে। কুষ্টিয়ার মোকামে প্রতি কেজি চালের দাম বেড়েছে 3 টাকা। এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন স্বল্প আয়ের ক্রেতারা। চাল মজুত করে কৃত্রিম সংকটের চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এস এম রাশেদের পাঠানো তথ্য ও বাবুল হোসেনের তোলা ছবিতে রিপোর্ট। ধানের ভরা মৌসুম, এরপরও চালের বাজারে নেই স্বস্তি। কয়েকদিনের ব্যবধানে কুষ্টিয়ার খাজানগরে প্রকারভেদে চালের দাম বেড়েছে 3 টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন পরিবহন খরচ ও ধানের দাম বাড়তি, এজন্য চালের দামও ঊর্ধ্বমুখী। মিলমালার মালিকরা বদ্ধ করে রাখছে, আমাদের মাল সাপ্লাই দিচ্ছে না। ধানের বাজার প্রায় 80-90 টাকা বৃদ্ধি হওয়ার কারণেই চালের দাম পার কেজিতে 1 টাকা বাড়ছে। চালের দাম বৃদ্ধি শুধু মিলগেটেই থেমে থাকেনি, প্রভাব পড়েছে খুচরা বাজারেও। মিলগেটে বাসমতি চাল 78 টাকায় বিক্রি হলেও খুচরা বাজারে 82 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া মিনিকেট মিলগেটে 68 টাকা আর খুচরা বাজারে 72 টাকায় কিনছেন ক্রেতারা। এই যে চালের দাম বেড়ে যাচ্ছে, এই আমরা সাধারণ মানুষ কি করে খাবো? এই ভরা মৌসুমে যদি প্রথমেই চাউলের দাম বাড়ে, তাহলে বিগত 2-4 মাস গেলে তখন তো আরো ভয়াবহ আকারে দাম বাড়বে। এদিকে চাল মজুত করে কৃত্রিম সংকটের চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। চালের বাজারে যদি কোনো সিন্ডিকেট থাকে, তাহলে সেই সিন্ডিকেট আমরা ভেঙে দিব এবং সেটা আইনানুগ ব্যবস্থা নিব। আর পাশাপাশি যদি বিনা কারণে চালের দাম বেড়ে যায়, তাহলে সেই ব্যাপারে আমাদের যথেষ্ট মনিটরিং আছে। খাদ্য নিয়ন্ত্রক অফিসের তথ্য মতে জেলায় 55টি অটোরাইস মিল রয়েছে। সময় সংবাদ, কুষ্টিয়া।
একদিকে ডাকাত, অন্যদিকে চাঁদাবাজ, সব মিলিয়ে অতিষ্ঠ নৌপথে যাত্রীরা। রাত হলেই তা বেড়ে যায় আরো কয়েক গুণ। লুটপাটে বাধা দিলে ঘটছে হত্যাকাণ্ড। এমন পরিস্থিতি তুরাগ নদে। নাকের ডগায় এত কিছু ঘটলেও রহস্যময় কারণে নিশ্চুপ প্রশাসন। জুনায়েদ রুবেলের ছবিতে মেহেদি হাসানের রিপোর্ট। প্রায় 25 দিন যাবৎ মা নার্গিস বেগমের এই চোখের পানি ঝরছে। আদরের সন্তান হারিয়ে দিশেহারা বাবা আব্দুল কুদ্দুসও। গত 31 মে বাড়ি ফেরার সময় মাঝ নদীতে নিখোঁজ হয় ছেলে সুমন মৃধা। সেই থেকেই চলছে নিদারুণ এই অপেক্ষা। পানি তো আর মারেও নাই, পানি ফালায়ও নাই, ওরা নিয়ে গেছে গা। 2-3 জায়গায় এই কেস লুয়ে উড়াবাস্তি করতেছে, কিন্তু কোনো করে না। খালি কয় যে ছুটি ফল না দপ না, এই আগর বাগর কয়। আশুলিয়া থেকে সেদিন তুরাগ নদীর এই পথ ধরেই কাশিমপুর যাচ্ছিল সুমন ও তার 2 সহকর্মী। গন্তব্যে পৌঁছানোর কিছু আগেই হঠাৎ ডাকাত দলের নজরে পড়ে তাদের বহনকারী নৌকাটি। ঘটনা আঁচ করতে পেরে ডাকাতদের বাধা দিতে সব চেষ্টাই করেছিলেন সুমন, তবে আর শেষ রক্ষা হয়নি। ভুক্তভোগীদের অভিযোগ 2 সহকর্মীকে নৌকার ভেতরে আটকে সুমনকে ব্যাপক মারধর করে ডাকাত দল। এরপর থেকেই আর সন্ধান মেলেনি তার। যখন কূপ দিতে লইছিল আমি এই দিক দিয়ে নিচে চলে যাই, আর আরেকজন যখন ছেলের একটা বাড়ি খাইছে, বাড়ি খাওয়ার পর ওই সাইডে পইরা গেছে। পইরা যাওয়ার পরে ওনারে উঠিয়ে আবার ওই সামনে ফেলাইছে, সামনে ফেলে মারধর করতেছে। ছবি দেখায় ডাকাত শনাক্ত করছে, ওরা 100% শিওর দিয়ে দিচ্ছে যে ওই ছিল। অথচ কোনো পুলিশ প্রশাসন তাকে যে গ্রেপ্তার করবে এরকম কোনো প্রস্তুতি নেয় নাই। জৌলুস ফিরেছে তুরাগে, সেই সঙ্গে বেড়েছে আতঙ্ক। পরিস্থিতি এমন যে ডাকাতদের হাত থেকে বাঁচতে মাসিক চাঁদাও দিচ্ছেন এ পথের যাত্রীরা। অভিযোগ, নাকের ডগায় এত কিছু ঘটলেও নিশ্চুপ প্রশাসন। কিছু ডাকাতি দিক দিয়ে ফোন দিয়ে সেলওয়ালাদের কাছ থেকে বলে ফোন দিয়ে টাকা নিচ্ছে, টাকা না দিলে ওদের চলতে দেবে না। আমরা নদী পথটা টোটালি অরক্ষিত। রাত্রে আসে আর কি ছুরি কাছি, তারপরে অনেক আছে পিস্তল নিয়েও আসে। এলাকাবাসীর অভিযোগ, নৌ পুলিশের পরোক্ষ সহায়তায় নদীপথকে টার্গেট করেছে একটি চক্র। এসব বিষয়ে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও কোনো সদুত্তর মেলেনি। তবে মুঠোফোনে পুলিশ সুপারের সেই পুরনো কথা, চলছে তদন্ত। আমার তদন্ত যেটা চলছে, আমি তো সফল হতে পারি, ব্যর্থ হতে পারি, সময় দিতে হবে আমাকে। অন্ধকার নেমে এলেই তুরাগ নদীর এই পথ অনেকটা অরক্ষিত হয়ে যায়। ডাকাতির ঘটনা এ পথের যাত্রীদের কাছে এখন নিত্যদিনের ঘটনা। এমন বাস্তবতায় নৌ পুলিশের টহল জোরদারের পাশাপাশি নিখোঁজ সুমন মৃধার সন্ধান চায় এলাকাবাসী। মেহেদি হাসান, সময় সংবাদ, গাজীপুর। নানা বিতর্ক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করল বিসিবি। প্রায় 2 বছর পর ডাক পেয়েছেন নাইম শেখ। ওডিআই টিমে ফিরেছেন লিটন দাস ও শামীম পাটোয়ারি। ইনজুরি থেকে সেরে ওঠায় স্কোয়াডে রাখা হয়েছে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানকে। তবে বাদ পড়েছেন সৌম্য সরকার। আর ঘরোয়া লিগে পারফর্ম করেও 16 সদস্যের দলে জায়গা হয়নি নুরুল হাসান সোহান ও মোসাদ্দেক হোসেন সৈকতের। 8 বছর পর শ্রীলঙ্কায় পূর্ণাঙ্গ সিরিজ। টেস্টের পর শুরু হবে ওয়ানডে। একদিনের সংস্করণের জন্য এদিন দল ঘোষণা করেছে নির্বাচকরা। যদিও 16 সদস্যের দলে নেই খুব একটা চমক, তবে প্রায় 2 বছর পর জায়গা হয়েছে নাইম শেখের। তার কারণে বাদ পড়েছেন সৌম্য সরকার। নাইম শেখ আসলেন, তিনিও কিন্তু তার যে খেলার ইন্টেন্সিটিটা, আমাদের টপ যে 2জন ওপেনার ব্যাটিং করছেন সেই একই ইন্টেন্সিটিতে ব্যাট করার মতো সক্ষমতা একটা নজির রেখেছেন। সবশেষ নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজে 2টি সেঞ্চুরি করেছেন নুরুল হাসান সোহান। বিপিএল ঘরোয়া লিগেও তার পারফরমেন্স মন্দ নয়। আলোচনায় ছিলেন এবার অন্তত ফিরবেন দলে, তবে জায়গা হয়নি তার। না রাখার কারণটা জানালেন প্রধান নির্বাচক। সোহানের ব্যাপারটা তিনি আমাদের বিবেচনা আছেন, বাট একই টিমে আমরা মাল্টিপল উইকেট কিপার তো নিতে পারবো না ওই পজিশনে, বিকজ লাস্ট সিরিজে লিটন দাস ছিলেন না। পরবর্তী টি20 বিশ্বকাপ পর্যন্ত তিনি দলে আছেন, ধরে নেওয়া যায়। সো দ্যাট কাউকে ভালো ফর্মে পিচে অধিক সময় ব্যয় করার জন্য আমরা নির্বাচক মণ্ডলী মনে করি যে ওয়ানডে ক্রিকেট খুব আদর্শ একটা সময়। সবশেষ ডিপিএল এর টুর্নামেন্ট সেরা মোসাদ্দেক উপেক্ষিত এই দলে। নির্বাচক জানান, সর্বোচ্চ উইকেট শিকারী রাকিবুল হাসানকে কেন ডাকা হয়নি শ্রীলঙ্কা সিরিজের অনুশীলন ক্যাম্পে। যতক্ষণ মেহেদি হাসান মিরাজ আছে, মোসাদ্দেকের কোনো সুযোগ নেই। রাকিবুল তিনি যেন অনেক স্ট্রং একটা বেস নিয়ে জাতীয় দলে আসতে পারেন,
আমরা সেটাই চাচ্ছি। স্কোয়াডের সুখবর পেস ডিপার্টমেন্টে ফিরেছেন তাসকিন মুস্তাফিজ। যদিও ওয়ার্কলোড বিবেচনায় তাসকিন খেলতে পারবেন না সবকটি ম্যাচ। এছাড়া এই সিরিজে সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে অভিষেক হবে মেহেদী হাসান মিরাজের। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। দুদিন ধরে ক্রিকেট পাড়ায় গুঞ্জন, অভিমানে টেস্ট ক্যাপ্টেন্সিও ছেড়ে দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। এই ইস্যুতে কিছুটা রহস্য রেখে তিনি বলেছেন, দলের জন্য যেটা ভালো হবে সেটাই করবেন। গল টেস্টে জয়ের সম্ভাবনা থাকলেও ব্যক্তিগত অর্জনের জন্য খেলেছেন, এমন সমালোচনাও উড়িয়ে দিয়েছেন তিনি। কলম্বোয় গণমাধ্যমে এসব কথা বলেন শান্ত। সব থেকে ভালো মুহূর্ত তো লাস্ট টেস্টে ছিল, ব্যাক টু ব্যাক 100 ক্যাপ্টেন হিসেবে, তো তখনই বলে দিতে পারতাম না। এই মুহূর্তে এরকম কোনো কিছু প্ল্যান নেই। ভালো খেলে ছেড়ে দিতে হবে, যে মানুষকে দেখাইতে হবে এরকমও না, আবার খারাপ খেললে করা যাবে না এরকমও না। জিনিসটা হচ্ছে যেটা টিমের জন্য বেটার হবে এবং টিমের ভালো কিছু হবে ওই জিনিসটাই করা হবে। উইকেটটা যেরকম ছিল এই উইকেটে আমার মনে হয় না যে আসলে 50 ওভারের মধ্যে অল আউট করাটা সম্ভব হতো। ইন্ডিভিজুয়াল মাইলস্টোনের জন্য এই টিমে কেউই খেলে নাই, এটা আমি 100% সিওরিটি নিয়ে বলতে পারি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচনে আপত্তি নেই জামায়াতের। কানাডা হাই কমিশনারের সঙ্গে আমিরের বৈঠক, সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোট সহ ঐক্য না হওয়া বিষয়ে গণভোট দাবি। এবং বিতর্কিত নির্বাচনের মামলায় 4 দিনের রিমান্ডে সাবেক সিইসি KM নুরুল হুদা। শতভাগ ভোট পড়া কেন্দ্রের কর্মকর্তাদের খোঁজে দুদক, তথ্য চেয়ে ইসিকে চিঠি। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।